একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, শুভ বসন্তের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। ভালোবাসার মরশুমে বসন্তের ভূমিকা বড়ই গুরুত্বপূর্ণ। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, লাল আবির আর ভালোবাসা, এই নিয়েই তো বসন্ত, তাই না? তাই আজ গল্পের প্রথমেই সকলকে জানাই শুভ দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। দোল এবং হোলি সকলের জীবনে আনন্দের রং নিয়ে আসুক, রঙিন হয়ে উঠুক সকলের জীবন। ভালোবাসার মরশুমে আজকের গল্প বাতাসে বহিছে প্রেম। গল্প পাঠে আমি আপনাদের বন্ধু অন্তরা। গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে প্রীতম তো রয়েছেই, আর সেই সঙ্গে রয়েছে রাজদীপ আর সায়নদীপ। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের গল্প বাতাসে বহিছে প্রেম। এই শোন, ওই রকম ভোম্বলের মতো মুখ করে আমার পিছন পিছন ঘুরবি না তো। যা বাবা, ভোম্বলটা আবার কি? তোর বাবা। আমার বাবা? দূর, আমার বাবার নাম তো মদন মোহন মুখোপাধ্যায়। ঠিকই, বাবা মদন মোহন আর ছেলে বলদ মোহন। আহা ধুর, আরে আমার নাম তো মনমোহন। ভুল করে রেখে ফেলেছে, ওটা বলদ মোহনই হবে। তবে তোকে বলদ বললেও বলদদের অপমান করা হয়, ওরা তো তবু জমিতে লাঙল দিতে কাজে লাগে। তুই তো মনে হয় সেটাও পারবি না, সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞানের বন্যা বইয়ে দিবি। ওরম করে বলছিস কেন? আমিও তো এখানে প্রথম এলাম। বল। আমি তো এখানে প্রথম এলাম? নেকা, খোঁজ খবর না নিয়ে এসেছিস কেন? রাস্তা চিনিস না? কতবার বললাম আমাদের গ্রুপটাকে বলি একসাথে আসবো না। উনি তো বীর পুরুষ, বান্ধবী নিয়ে একা একা চলে এলেন দোলে শান্তিনিকেতন। গাধা হনুমান একটা। আহা, আরে এই মনু, আরে রাগ করছিস কেন? আরে একা একা যাস না। আচ্ছা আপনারাই বলুন তো, মনুর কি দোষ? আরে বাবা, তুই বান্ধবী নিয়ে ঘুরতে আসবি আর একটু রিসার্চ করবি না, তাই কি হয়? কিন্তু আসল ঘটনাটা কি, চলুন বিস্তারিত জানাই আপনাদের। মনোমিতা গোস্বামী, বাড়ি কালনা, কিন্তু বর্তমানে কলকাতার একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী, আর সেই সঙ্গে ওই হস্টেলেরই বাসিন্দা। শ্যামল বরণ মনোমিতার চোখ একেবারেই রবীন্দ্রনাথের কৃষ্ণকলির মতন, আর এই কৃষ্ণকলির চোখের মায়া জালে আটকে পড়ে আমাদের আজকের গল্পের নায়ক মনমোহন মুখোপাধ্যায়। একই কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র মনমোহনের বাড়ি হুগলির আরামবাগে, কলকাতায় মামার বাড়ি, সেখান থেকেই পড়াশোনা করছে মোহন। মনোমিতার সঙ্গে একই কলেজে পড়াশোনা করছে মোহনও। মনোমিতা বরাবরই পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস, আমাদের মোহনও কতকটা তাই। তথাকথিত হিরো সুলভ চেহারা নয় ওর, কোনোরকম কোনো নেশাতেও আসক্ত নয়, চোখে হাই পাওয়ারের চশমা, আর ঠোঁটে সব সময় একটা মন ভোলানো হাসি। মনোমিতা অর্থাৎ মনুকে একেবারে দু চোখে হারায় মোহন, কিন্তু বহিঃপ্রকাশ কম। মনুর ভাষায় মোহন জেনজি হলেও মিলেনিয়ালদের মতো বিহেভ করে। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে চ্যাট করার থেকে ফোনে কথা বলাটাই ওর কাছে বেশি সুবিধার। ক্যাফেতে ডেটিংয়ের চেয়ে চায়ের দোকানের আড্ডা ওর বেশি পছন্দ। অনলাইন নয় অফলাইন শপিং করতে পছন্দ করে মোহন। পাঞ্জাবি পরতে ভালোবাসে, কন্টিনেন্টাল বা চাইনিজ নয়। ভালোবাসে পাত পেরে বাঙালি ভুরিভোজ।
আর যেটা শুনে সব থেকে আশ্চর্য হয়েছিল মনোমিতা, তা হলো কোনো রকম কোনো খেলাধুলায় ইন্টারেস্টেড নয় মোহন। না ক্রিকেট, না ফুটবল, না তো টেনিস। বরং অবসর সময় কাটায় গল্পের বই পড়ে, নয়তো কাছে পিঠে ঘুরে বেরিয়ে। কলকাতায় আসার পর গোটা কলকাতা একা একা হেঁটে হেঁটে ঘুরে বেড়াতো মোহন। নর্থ কলকাতা ওর খুব পছন্দ। বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা, কলেজ স্ট্রিট, প্রতিটি রাস্তা, প্রতিটি গলি, প্রত্যেকটা দোকান প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল ওর। কলেজে প্রথম দিন ক্লাস করতে এসেই মনোমিতাকে দেখে মন হারিয়েছিল মনমোহন। চোখ ভরে দেখত ছটফটে মিষ্টি মেয়েটাকে। কাছে গিয়ে কথা বলার সাহস জোগাতে পারেনি কোনোদিনই। ওদিকে মনোমিতাও কিন্তু লক্ষ্য করত মনমোহনকে। ছেলেটা আর 5টা ছেলেদের মতো একেবারেই নয়। মনে মনে বেশ পছন্দ হয়েছিল ছেলেটাকে। খেয়াল করেছিল মনোমিতা, বন্ধু বান্ধবের সংখ্যাও ছেলেটার খুব একটা বেশি নয়। আর মেয়েদের থেকে তো বেশ কয়েক হাত দূরত্ব মেনটেন করত মনমোহন। না কলেজ পলিটিক্স, না কালচারাল প্রোগ্রাম, কোনো কিছুতেই কোনো ইন্টারেস্ট নেই তার। ওকে নিয়ে কখনো সখনো মজায় মেতে উঠত বন্ধু বান্ধবরা। সব কিছু হেসেই উড়িয়ে দিত মনমোহন। কোনো রকম ঝগড়া ঝাঁটি ঝামেলা একেবারেই না পছন্দ মনমোহনের। আর ওর এই গুণটাই বড় মনে ধরেছিল মনোমিতার। ইদানিং ক্লাস অফ থাকলেই ছেলেটা ব্যাগপত্র নিয়ে চলে যায় কলেজের একদম পিছনের দিকে। প্রতিদিন বিষয়টা লক্ষ্য করছিল মনোমিতা। একদিন ফলো করলো। কলেজের পিছনের এই দিকটার বিল্ডিংটার দেওয়াল একটু চটে গিয়েছিল। সেখানেই কিছুটা জায়গা চৌকো করে সাদা রং করেছে মনমোহন। আর ঠিক তার ওপর কালো রং দিয়ে ফুটিয়ে তুলেছে হাওড়া ব্রিজের এক অনবদ্য ছবি। কাজ এখনো শেষ হয়নি। ব্যাগ থেকে আঁকার সরঞ্জাম বের করে মন দিয়ে রং তুলি নিয়ে কাজ শুরু করে মোহন। সেই দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনোমিতা। ভাবতেই পারেনি ও ছেলেটা এত ট্যালেন্টেড। কি মনে করে ওর দিকেই এগিয়ে গেল মনোমিতা। তারপর নিচু স্বরে বলল, বাহ, তুই তো খুব সুন্দর ছবি আঁকিস। চমকে উঠেছিল মোহন। হাত থেকে হঠাৎ তুলিটা তলায় পড়ে গেল, আর কিছুটা কালো রং জামায় লেগে গেল। আরে রে সাবধানে! এগিয়ে গেল মনোমিতা। তুলিটা তুলে নিয়ে ধরিয়ে দিল মোহনের হাতে। তারপর বলল, আমি মনোমিতা। উত্তর দেবে কি? হাত পা একেবারে কনকনে ঠান্ডা হয়ে এসেছে মোহনের। মুখের মধ্যে থেকে সব কথা কেউ যেন ভ্যাকিউম করে বের করে নিয়েছে। গলাটা শুকিয়ে কাঠ। এই রে, কথা বলতে ভুলে গেলাম নাকি? মনে মনে এসব ভাবতে ভাবতেই আমতা আমতা করে ও বলল, আমি আমি মোহন, মানে মনমোহন, মনমোহন মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তুই তো সুদীপ্তদের সঙ্গেই বসিস। বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি তোকে। আচ্ছা, তুই সব সময় একা একা থাকিস কেন? আসলে আমার এখানে তো তেমন কোনো বন্ধু নেই, আর আমার একা একা থাকতে ভালোই লাগে। সে কি, বন্ধু নেই কে বলল? এই তো, আজ থেকে তুই আর আমি বন্ধু। তুই আমি বন্ধু, কিন্তু তোর সাথে যে আমি বন্ধুত্ব করতে পারবো না। আমার তো তোকে খুব। কোনো এক খেয়ালেই হট করে মনের কথাগুলো মুখ ফসকে বেরিয়ে আসছিল মোহনের। কোনো রকমে নিজেকে সামলে নিল, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। মোহনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে মিতা। তারপর একটু এগিয়ে মোহনের চুলগুলো এক হাত দিয়ে ঘেঁটে দিয়ে ও বলল, সব সম্পর্কের শুরু বন্ধুত্ব দিয়েই হওয়া উচিত, বুঝলে মোহনদা? মোহন দা? এই প্লিজ, না 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 না, দাদা নয়। কেন? আমি
তো ভাবলাম তুই আমাকে বন পাতাতে চাইছিস। এই না 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 না, মরে যাব মনু, তার থেকে বন্ধুত্বই ঠিক আছে। কি বললি মনু? তোর সাহস তো বড় কম নয়। একটু ছদ্ম রাগ দেখিয়ে চোখগুলো গোল গোল করে বলল মনোমিতা। এই প্লিজ তুমি এখান থেকে যাও। তোমাকে দেখলেই আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যায়। আর এই জন্যই আমি সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করি। ইদানিং পড়াশোনাতেও ঠিকঠাক মন বসছে না। সব সময় তোমার চোখ দুটো। কি বললি? কি হয়েছে আমার চোখে? মোহনের একদম কাছাকাছি চলে এলো মিতা। তারপর চোখে চোখ রেখে কথাটা ফিসফিস করে বলল। মিতার উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে মোহনের চোখ মুখ। ভয়ে ভয়ে একবার ঢোক গিলল মোহন। তারপর বলল, 3:30 বাজে, আমি বাড়ি যাব। হঠাৎ করেই বিরক্তি ছেয়ে গেল মিতার মুখ জুড়ে। সেই কবে থেকে হা করে মনোমিতাকে দেখেই যাচ্ছে, এগিয়ে এসে কথা বলার ক্ষমতাটাও নেই। যদিও বা ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাইছে, সেখানেও অদ্ভুত ব্যবহার। বেশ রেগে গেল ও। তারপর বলল, হ্যাঁ হ্যাঁ বাড়ি যা, আর বাড়ি গিয়ে মায়ের আঁচলের তলায় লুকিয়ে পড়। কবে থেকে দেখছি হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছিস, কথা বলার তো ক্ষমতা নেই। বন্ধুত্ব করবে না, বোন পাতাবে না, তাহলে কি প্রেম করবি? ধক আছে তোর? শোন, 10 দিন সময় দিলাম। এর মধ্যে যদি এগিয়ে এসে মনের কথা বলতে না পারিস, তাহলে পরের ভাইফোঁটায় তোর বাড়ি গিয়ে আমি ভাইফোঁটা দিয়ে আসবই আসবো। আর হ্যাঁ, মনে রাখিস, মনোমিতা শুধু ফাঁকা আওয়াজ দেয় না, কাজেও করে দেখায়। ভীতু মরকট একটা। মুখ ঘুরিয়ে ওখান থেকে চলে গেল মিতা। ধপ করে মাটিতেই বসে পড়ল মোহন। তারপর মনে মনে বলল, কি সব বলে গেল। হে ভগবান, শেষ পর্যন্ত এই ডেঞ্জারাস মেয়ের পাল্লায় ফেললে। এ তো একেবারে পাওয়ার হাউস। সারা জীবন ঝটকা খেয়েই বোধহয় কাটাতে হবে আমাকে। এরপর আর কি, সেই একই গল্প। নিজের মনের কথা একটা সাদা কাগজে গোটা গোটা করে লিখে মোহন চালান করে দিল মনোমিতার ব্যাগে। চিঠিটা কেমন ছিল দাঁড়ান আপনাদের পড়ে শোনাই। যদিও বিষয়টা ওদের ব্যক্তিগত, আপনারা চিন্তা করবেন না, আমি ওদের পারমিশন নিয়েই আপনাদের শোনাচ্ছি। প্রিয়তমা মনোমিতা, তুই আমার জীবনে প্রথম উদীয়মান সূর্যের রাঙা কিরণ বয়ে নিয়ে এসেছিস। তোর হরিণ চোখের দৃষ্টি কোনো অবগুণ্ঠনে আমাকে এক রূপকথার দেশে পাড়ি দিতে বাধ্য করে। তোকে সম্মুখে দেখলেই মনে হয় ঝাঁকে ঝাঁকে প্রজাপতি তাদের রঙিন পাখা মেলে ধরেছে প্রকৃতির বুকে। আর আমার আশেপাশের শ্রেণীকক্ষ তখন যেন বৈকুণ্ঠ ধামের থেকে কোনো কিছু কম মনে হয় না। তুই আমার জীবনের প্রথম প্রণয়। এই নৈসর্গিক অনুভূতি আমি আমার কলমের আঁচড়ে খোদাই করে রাখলাম এই একখণ্ড পাতায়। এই কাগজের খণ্ড শুধু একটি বার্তা নয়, এ যেন আমার হৃদয়ের গহীন প্রকোষ্ঠ থেকে উঠে আসা এক প্রণয় বার্তা। মনোমিতার জন্য মনোমোহন। চিঠিখানা পড়ে মাথার মধ্যে কেমন একটা ধাঁ ধাঁ লেগে গেল মনোমিতার। এ তো পুরো সাহিত্য রচনা করেছে। আরো দুবার ভালো করে চিঠিটা পড়ে চিঠির মধ্যে দেওয়া মোহনের নাম্বারটায় ডায়াল করলো মনোমিতা। এসব কি লিখেছেন জ্যাঠামশাই? ফোনের অপেক্ষাতেই জানলার ধারে হা করে বসেছিল মোহন। হাতে ধরা ছিল রবি ঠাকুরের শেষের কবিতা। খানিকটা ঘাবড়ে গিয়ে উত্তর করলো, কেন, বানান ভুল ছিল? কিন্তু আমি তো কখনো। না না, বানান ভুল নয়, কিন্তু এ কি ভাষা?
কেন? বাংলাতেই তো লিখেছি। তোর না ইঞ্জিনিয়ারিং না পড়ে বাংলা অনার্স নেওয়া উচিত ছিল। শোন, ভবিষ্যতে আর যাই করিস কোনোদিন আমাকে চিঠি লিখবি না। নে, এবার চটপট বলে ফেল। বলে ফেলবো? কি বলে ফেলবো? আরে আই লাভ ইউটা বলে ফেল। না। না মানে? কেন? ও তুই বুঝবি না, আমার লজ্জা করে। উনি আমার লজ্জাবতী লতা রে। বল বল, আই লাভ ইউ বল, বল না। ধুর, বলছি তো, বলতে পারবো না। আরে বল না, কিছু হবে না। এই নে, আমি কান বন্ধ করছি, শুনতে পাচ্ছি না, তুই বলে দে। শুনতেই যখন পারছিস না, বলি কি লাভ? এইভাবেই খুনসুটি দিয়ে শুরু হয়েছিল ওদের প্রেমের গাড়ি। আর তারপর সে গাড়ি চলল গড় গড় করে। ভালোই কাটছিল কলেজের দিনগুলো। পড়াশোনার সঙ্গে সঙ্গে জমিয়ে চলছিল প্রেমালাপ। তবে যতদিন যেতে থাকলো, মনোমিতা ফিল করতে থাকলো যে ও কোনো 21 বছর বয়সী ছেলের সঙ্গে নয়, বরং বছর 35-এর পোড় খাওয়া এক পুরুষ মানুষের সঙ্গে প্রেম করছে। উফ, একেবারে জ্ঞানীর সাগর। সারাদিন সেই সাগরে ভাসছে মনোমিতা। কোথায় প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, সেখানে সারা দিন চলছে লেকচার। অন্ধকার সিনেমা হলে বাবুর সাফোকেশন হয়। কোনো রকম কোনো পার্কে যায় না, পাছে পোকামাকড় সাপ খোপের কারণে রোগ জ্বালা বেঁধে যায়। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবে না, আলু কাবলি খাবে না, কারণ ওগুলো হাইজেনিক নয়। আবার বড় রেস্টুরেন্টেও যাবে না, পাছে বেলাগাম খরচ হয়ে যায়। হোক না একা, তবু একার সংসারটা তো বুঝেই চালাতে হয় নাকি? এই বয়সে যতটা সাবধানে চলা যায় আর কি। মনোমিতা আবদার করে কিছু বললেই মোহনের না একদম রেডি। ঘুরতে যাবি? না। আজ রাত জেগে কথা বলবি? না। এই সবার সঙ্গে পিকনিকে যাই, চল না। না। ক্লাস বাঙ্ক করবি? আরে না না না, প্রশ্নই ওঠে না। সবকিছুতেই না না না। উফ, মনোমিতার মাঝে মাঝে দম আটকে আসে। এই তো সেদিন ওরা সবাই মিলে কলেজ ক্যাম্পাস থেকে কাছের শপিং মলটায় সময় কাটাতে যাবে বলে ঠিক করলো। ঠিক তখনই বাগড়া দিল মনমোহন। ওর স্বভাব সিদ্ধ জ্যাঠামির ভঙ্গিতে বলে বসলো, ওহে বাঙালি, তোমরা মল কালচারে এত অভ্যস্ত হয়ে পড়লে কি করে বলো তো? কি এত মধু পাও সেখানে? তার চেয়ে চলো আমরা পায়ে হেঁটে কলেজ স্ট্রিট ঘুরে আসি। সেখানে কত শত বাঙালির সেন্টিমেন্ট, হেরিটেজ এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কলেজ স্ট্রিটের বইয়ের দোকান, কফি হাউস, প্যারামাউন্ট, আহা! নিদেন পক্ষে প্রেসিডেন্সির সামনের ফুটপাতে বসা ওই ছোট্ট ধোসার দোকানটা আলাদাই অনুভূতি। চল না সবাই মিলে ওখান থেকে ঘুরে আসি। কলেজ স্কোয়ারে বসে একটু আড্ডা জমবে। এতক্ষণ উল্টো দিকের দুই বন্ধু একে অন্যের কাঁধে হাত রেখে মনমোহনের ডায়লগবাজি শুনছিল আর বিরক্তও হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই ডায়লগবাজি নিতে না পেরে সুদীপ্ত বলে উঠল, আরে ভাই, অনেক ডায়লগ শুনে ফেলেছি, আর নেওয়া যাচ্ছে না। তুমিও যাও, হেঁটে দেখো কলকাতা। তোমার সেই পুরনো নস্টালজিয়ায় ভরা কলকাতা শহর উপভোগ করে এসো। টানা রিক্সা, ট্রাম লাইন একটু খুঁজে পেতে দেখো, সুতানটির দিকে দু একটা গরুর গাড়িও পেয়ে যেতে পারো। আর তা যদি না পাও, ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িটা তো পাবেই। চলে যাও, বেঁচে নাও নিজের জিন্দেগি। শুধু ট্রাম লাইনটা একটু সামলে। তাই তো না হলে একটুর বলে তুমি জীবনানন্দ হয়ে যেতে পারো। নাও নাও নাও, এগো এবার ধীরে সুস্থে। দয়া করে আমাদেরকে আর বিরক্ত করো না। কয়েকজনের জটলা দেখে কলেজের দোতলার করিডর থেকে হুড়মুড় করে নেমে এলো মনোমিতা। ও উপর থেকে দেখে ঠিক বুঝতে পেরেছে নিশ্চয়ই মনমোহন সুদীপ্ত আর সৌম্যজিৎকে কিছু একটা জ্ঞান দিচ্ছে, আর ওরা সেই নিয়ে খিল্লি ওড়াচ্ছে। মনোমিতা নিজেও জানে মনমোহন একটু জ্যাঠামি করে ঠিকই, একটু জ্ঞান দেয় সেটাও অনস্বীকার্য নয়, কিন্তু ছেলেটার মনটা বড্ড ভালো।
কোনোভাবেই কারোর খারাপ চেয়ে কোনো জ্ঞান কিন্তু কখনোই দেয় না। হ্যাঁ, সময়ের তুলনায় একটু বেশি ব্যাকডেটেড। চিন্তা ভাবনা, কাজ কর্ম, কথাবার্তা সবেতেই মনমোহন ঘোরতর সংসারী। কিন্তু তাহলেও আজকের দিনে দাঁড়িয়ে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট হয়ে এতটুকু ডেভেলপমেন্ট হবে না নিজের ব্যক্তিত্বে? যাই হোক, এ সমস্ত ভাবতে ভাবতেই দোতলা থেকে নামলো মনোমিতা আর সকলকে লক্ষ্য করে বলল, কি হয়েছে ভাই, কি সমস্যা তোদের? সমস্যা? সে তো তোমার মনমোহনের, আমাদের কোনো সমস্যা নেই। সে এখন শপিং মলে না গিয়ে তোমার সাথে রাস্তায় ট্রাম লাইন সাজবে। হো, এই কেস। তারপর মনোমিতা মনমোহনের দিকে তাকিয়েই বুঝতে পারলো যে ওর এখন কোনো মতেই শপিং মলে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তাই অগত্যা ও সকলকে বলল, ঠিক আছে, তোরা যা ভাই, আমরা দেখছি কি করা যায়, তোরা এগো। হ্যাঁ বোন, ক্ষমা করে দে আমাদের। তারপরেই সুদীপ্ত আর সৌম্যজিৎ রওনা হলো শপিং মলের উদ্দেশ্যে। আর ততক্ষণে অবশ্য অটো স্ট্যান্ডের দিকে হাঁটা দিয়েছে মনমোহন। মনোমিতার ডান হাতের কনুইয়ের উপরটা শক্ত করে ধরে ওকে নিয়ে রাস্তা পার করার চেষ্টা করছে মোহন। এটাই কিন্তু আমাদের মোহনের স্টাইল। ঠিক হাত ধরে নয়, একেবারে নড়া ধরে রাস্তা পার করে দেয় মনোমিতাকে। কিন্তু মনোমিতার তো ইচ্ছা নেই, বেচারার শপিং মলে যাওয়ার ইচ্ছা। কিন্তু তা সত্ত্বেও মনমোহনের জন্যই তাকে অনুসরণ করতে হলো। বেচারা জুলজুল করে সুদীপ্তর দিকে পিছন ঘুরে তাকালো। সুদীপ্ত চেঁচিয়ে উঠে বলল, ভাই, জব চান্নকের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের তরফ থেকে হাইটা বলে দিস। বলেই ওরা মুখ ভেঙচে চলে গেল। আর এদিকে মনোমিতা বেচারা অটোয় উঠে মনমোহনের পাশে বসে জিজ্ঞেস করলো, তা আমরা কোথায় চললাম? কোথায় যাবি বল না? হিঁদুয়া যাবি? হ্যাঁ নিশ্চয়ই, চল আমরা শুধু শুধু এদিক সেদিক ঘুরে বেরিয়ে সময় নষ্ট না করে ঠনঠনিয়া কালীবাড়ি গিয়ে পুজো দিয়ে আসি। এখনই তো বয়স, ধর্মকর্মে মন দিতে হবে, তাই না? আর যাওয়ার পথে এক কাজ করিস, ওই যে কলেজ স্ট্রিটের মোড়ের দোকানটা, যেটা এক পা ডান দিকেও নয় আর এক পা বাঁ দিকেও নয়, ওখান থেকে এক সেট ধুতি পাঞ্জাবি আর আমার জন্য একখানা লাল পাড় গরদের শাড়ি কিনে নিস। ভালো মানাবে, তাই না? এই তুই কিন্তু ফের মস্করা করছিস। আচ্ছা, তোকে নিয়ে বেরোলাম কি পুজো দিতে যাব বলে? তাহলে কোথায় যাব আমরা? চল না, নর্থ কলকাতা স্পেশাল ডায়মন্ড ফিশ ফ্রাই খাওয়াবো তোকে। আচ্ছা, তাহলে তুই আর আমি এখন নর্থ কলকাতার সস্তার কোনো ব্যস্ত কেবিনে বসে ফিশ ফ্রাই খাবো, তাই তো? আচ্ছা, কোনোদিন চুমুটুমু খাওয়ার কথা ভাবিস না, তাই না? ছি, এই আবার কি কথা? অটোয় আরো লোকজন আছে মনু, পাবলিক প্লেস এটা। তাহলে আই লাভ ইউ বল, এক্ষুনি বল, না হলে কিন্তু আমি অটো থেকে নেমে যাব বলে দিচ্ছি। বল। এই আবার কি অসভ্যতা? এসব ঠিক হচ্ছে না কিন্তু। কেন ঠিক হবে না? কেন তুই আই লাভ ইউ বলবি না কেন? তুই কখনোই বলিস না, তোকে বলতেই হবে আজকে। আরে ধুর বাবা, সবকিছু খুনসুটি আর ঝগড়াঝাটির মধ্যেই ওদের অটো রওনা দিল শিয়ালদা স্টেশনের দিকে। সেখান থেকে ওরা পৌঁছে গেল ওদের গন্তব্যে। আর কলকাতার অলি গলি, হেদুয়ার ফুচকা, পুরনো এক কেবিনের ফিশ ফ্রাই, শোভাবাজার মোড়ের মাছের কচুরি, এই সমস্ত খেয়ে দিয়ে খানিকটা ফ্রেশ গঙ্গার হাওয়া খেলো শোভাবাজার ঘাটে বসে। আর হ্যাঁ, ফেরার পথে মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা খেতে কিন্তু ভোলেনি ওরা। হস্টেলে ফিরেই নিজের বিছানায় শুয়ে পড়ল মনোমিতা। ছেলেটা কিছুতেই যেন ওর মনের কথাগুলো বোঝে না। কিন্তু তাহলেও এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার কথা চিন্তাই করতে পারে না মনোমিতা। কারণ ও খুব ভালো করেই জানে মানুষটা বড্ড ভালোবাসে ওকে। ওকে ছাড়া পৃথিবীটা তার শূন্য। যখনই ওকে নিয়ে রাস্তায় বেরোয় একেবারে আগলে রাখে। অটোতে বা ট্যাক্সিতে সব সময় নিজের বাঁ দিকে বসায় ওকে। মনোমিতা একটু অসুস্থ হলেই ছটফট করতে থাকে ছেলেটা। এই তো সেদিনই রাতে প্রচণ্ড জ্বর এসেছিল মনোমিতার।
মাঝরাত থেকে একেবারে ছটফট করছিল। শুনেই বাড়ি থেকে ভাইয়ের সঙ্গে স্কুটারে লেডিস হোস্টেলের সামনে হাজির হয়ে যায় মোহন। হস্টেলের ভেতরে নো এন্ট্রি, তাই বাইরেই ঠায় দাঁড়িয়ে থাকে সকাল পর্যন্ত। বাড়াবাড়ি হলে যদি হসপিটালে নিয়ে যেতে হয় বা হঠাৎ করে ওষুধপত্র দরকার পড়লে, হয়তো এসবের প্রয়োজন ছিল না, কিন্তু তবুও রিস্ক নিতে পারেনি মোহন। সুস্থ হয়ে মনোমিতা যখন কলেজে ফিরেছিল, ফাঁকা ক্লাসরুমটায় ওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিল ছেলেটা। কথা আদায় করে তবেই ছেড়েছিল মনোমিতাকে। আর কোনো দিন বৃষ্টি ভিজবে না, ফ্রিজের ঠান্ডা জল খাবে না, আইসক্রিম খাবে না। এই পাগলটাকে ভালো না বেশি কি আর থাকা যায়? আচ্ছা, এসব তো হলো কিভাবে ওদের ভালোবাসার সম্পর্ক তৈরি হলো সেই গল্প। এবার চলুন ফিরে আসি বর্তমানে। মনোমিতার অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত হয়ে অবশেষে এই দোলে মনমোহন ঠিক করে মনোমিতাকে সঙ্গে করে নিয়ে যাবে শান্তিনিকেতন। সেই মতোই প্ল্যান করতে থাকে। মনোমিতা তো কিছুতেই যাবে না, খুব ভালো করেই জানে বাড়িতে যদি একবার খবর যায় পিঠের ছাল আর আস্ত থাকবে না। মোহনের এরকম স্বভাব বিরুদ্ধ আচরণ দেখেও খানিকটা অবাক হয়েছিল ও। শেষে অনেক বিচার বিবেচনা ক্যালকুলেশন করে আজ সকালেই গণদেবতা চেপে শান্তিনিকেতন পৌঁছেছে মনোমিতা আর মনমোহন। আর এখানে এসেই যত কাণ্ড। একটা টোটো ভাড়া করে ওরা ঠিক করেছিল পৌঁছে যাবে একেবারে ইউনিভার্সিটির গেট পর্যন্ত, কিন্তু নো এন্ট্রি। তাই ভুবনডাঙ্গার মাঠের আগে টোটো ওদের নামিয়ে দেয়। এর আগে ওরা দুজনেই শান্তিনিকেতন আসেনি কোনোদিন। আর বসন্ত উৎসব নিয়ে শান্তিনিকেতনের একদম অন্যরকম একটা ছবি ওদের কল্পনায় ছিল, কিন্তু এখানে এসে যা দেখছে তা একেবারেই ভাবনার অতীত। হাজার হাজার মানুষ রাস্তায়, কে যে কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। চূড়ান্ত বিশৃঙ্খলা। ভুবনডাঙ্গার মাঠের সামনে বাইকের লাইনের ঠেলায় পা রাখার জায়গাটুকু পর্যন্ত নেই। পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। এমনকি কিছু লোকেদের মুখে শুনতেও পাচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে বসানো রয়েছে জ্যামার। তাই কোনোভাবেই হাতে ফোন থাকা সত্ত্বেও পরিচিত পরিজনদের সঙ্গে যোগাযোগটুকু পর্যন্ত করা সম্ভব হবে না। তার উপর যে জনসমাগম আজ বিশ্বভারতীর ক্যাম্পাসের সামনে দেখা যাচ্ছে, তার মধ্যে শিরোভাগই রুচিসম্মত ব্যবহার করছে না। এই ভিড়ে হারিয়ে যাওয়ার ভয়ে কোনোভাবেই মনোমিতাকে কাছছাড়া করছে না মনমোহন। ক্যাম্পাসের সামনে পৌঁছতেই গেট বন্ধ হয়ে গেল। অ্যানাউন্সমেন্ট করা হলো যে প্রচুর জনসমাগমের কারণে ক্যাম্পাসের ভেতর এখন আর ঢুকতে দেওয়া হবে না। ঘোষণা হওয়ার পরেই শুরু হলো আরও এক চূড়ান্ত অশান্তি। ভেসে আসতে থাকলো অশালীন সব মন্তব্য। কোনো রকমে মনোমিতাকে ওখান থেকে বের করে একটু এগিয়ে গিয়ে ডান দিকের একটা গলিতে ঢুকে পড়ল মোহন। রীতিমতো হাঁপাতে থাকলো দুজন। তখনই একটা সাইকেল ভ্যান দেখতে পেয়ে তার পিছনে দৌড় লাগালো ওরা। অনেক কাকুতি মিনতি করার পর সে শ্রীনিকেতনের রাস্তা ধরে সোনাঝুরি অবধি পৌঁছে দিতে রাজি হলো। সোনাঝুরি পৌঁছেই মাথা ঠান্ডা হওয়ার জায়গায় আরও এক দফা মাথা গরম হয়ে গেল মনোমিতার। এখানেও গিজগিজ করছিল, তবুও জায়গাটা অনেক বড় হওয়ার জন্য ভিড়টা ভাগ হয়ে গেছে। মনমোহনের হাত ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল মনোমিতা। শুরুতেই যে কথোপকথন আপনারা শুনেছেন সেটা এই সময়কারই ঘটনা। আরে এই মনু, যাস না, হারিয়ে যাবি একা একা। ধ্যাত্তেরি, হারিয়ে গেলে যাব, নিখোঁজ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে দিস। আরে এসব কি বলছিস তুই, এসব কি বলছিস? চুপ করবি? ভালো লাগছে না আমার, প্রচন্ড খিদে পেয়েছে, তার মধ্যে তুই ফালতু বকেই যাচ্ছিস। জানতাম তো খিদে পাবে, এতটা জার্নি করলে খিদে পাবে না। তাই তো তোকে আমি আগেই বলেছিলাম কিছু খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাই। তুই তো রাজি হলি না বল। কেন, আমরা কি এখানে পটলাক পার্টি করতে এসেছি নাকি যে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসবো? কি বললি? পটলাক পার্টি?
সেটা আবার কি রে? পটলের তরকারি নিয়ে পার্টি? না রে, বয়ফ্রেন্ডকে মেরে তার তরকারি বানিয়ে কৌটো করে বেড়াতে নিয়ে গিয়ে মজা করে খাওয়া, সেই পার্টিকেই পটলাক পার্টি বলে। ডিসগাস্টিং, আকাট মূর্খ একটা। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, প্লিজ রাগ করিস না। কথাটা শেষ করার আগেই হাতে লুকিয়ে রাখা লাল আবিরটা দিয়ে মনোমিতার কপাল সহ মাথাটা রাঙিয়ে দিল মোহন। চমকে উঠল মনোমিতা, আর ওকে আরো একবার অবাক করে এক হ্যাঁচকায় ওকে সামনের দিকে ঘুরিয়ে ওর মাথায় ভালোবাসার পরশ এঁকে দিল মোহন। এটা পাবলিক প্লেস নয়, তাই না? ঢং করিস না বলে দিচ্ছি। আমার খিদে পেয়েছে, কিছু একটা ব্যবস্থা কর। পাবলিক প্লেস তো কি হয়েছে, তুই তো আমার মুনু, তাই না বল? খুব সুন্দর লাগছে তোকে, একদম বউয়ের মতন। লজ্জায় রাঙা হয়ে উঠল আবির মাখা মুখটা। কোনো মতে মাথাটা নামিয়ে ব্যাগ থেকে গোলাপি আবিরটা বের করে মোহনকে মাখাতে গেল, কিন্তু মোহন দিল এক ছুট আর বলল, এত সহজ নয়। তবে রে, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। ওর দিকে ছুটল মনোমিতা। ছুটতে গিয়েই সামনে পিঠ করে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোককে সজোরে ধাক্কা মারল মনোমিতা। ভদ্রলোক মাটিতে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে যেই পিছন ফিরে তাকালেন, মনোমিতার শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আগে পরে কিছু চিন্তা না করেই হাতে থাকা গোলাপি আবিরটা সামনের মানুষটার মুখে প্রায় থুপে দিয়ে পিছন ঘুরে লাগালো এক দৌড়। কিছুটা এগিয়ে গিয়েছিল মোহন। পিছনে মনোমিতা আসছে না দেখে খানিকটা ঘাবড়ে গিয়ে মনোমিতার দিকে এগিয়ে গেল ও। এগিয়ে গিয়ে কোথাও দেখতে পেল না ওকে। হঠাৎ একটা গাছের পিছন থেকে হাত বাড়িয়ে টান মারল মোহনকে। আরে কি রে, কি হয়েছে? এভাবে ভয় পেয়ে আছিস কেন? মোহন রে, কেলো। কেলো মানে আমাদের ওই মেকানিক্যালের কুনাল? কোথায় রে? কই, ও আসবে সেরকম তো কিছু বললো না। দূর বাবা, গোবিটা একটা। কুনাল নয় বাবা। বাবা? কার বাবা? কেলোর বাবা? কোথায়? আরে বাবা, আমার বাবা। তোর বাবা? মানে তোর বাবা এখানে এলো কি করে? কি করে আবার? ট্রেনে করে, বাসে করে, যেভাবে আমরা এসেছি। এবার কি হবে? চল পালাই। কিন্তু তোর তো খিদে পেয়েছে, দাঁড়া আগে কিছু খাওয়ার বন্দোবস্ত করি। বেঁচে থাকলে অনেক খাওয়া খেতে পারবো রে। এখন যদি আমাদের একসাথে দেখতে পায়, তাহলে একদম আমার শ্রাদ্ধে তোকে লুচি ছোলার ডাল খাওয়ার ব্যবস্থা করে দেবে বাবা। ধুর, কি ভুলভাল বলছিস। কোথায় তোর বাবা? দাঁড়া তো, আমি দেখে আসি। এই শোন, তোকে আর না এই খুচরো পাকামিগুলো করতে হবে না। ইস, কি ভাষা রে। হ্যাঁ তাই তো, তুই তো আবার বিদ্যাসাগর, না সরি, বঙ্কিমচন্দ্র। তাহলে জাহাপনা, এই স্থান হইতে গমন করি। না, ভুল হলো, গমন নয়, প্রস্থান হবে। বোকা ছেলে আমার, দৌড় লাগাও, না হলে বাবা না চলন গমনের পার্থক্য বুঝিয়ে দেবে। হ্যাঁ? এই বলেই মনোমিতা প্রায় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দ্রুত পায়ে হেঁটে চলল সামনের দিকে, আর ওর পিছন পিছন ওকে অনুসরণ করতে শুরু করলো মনমোহন। আর ঠিক তখনই টান পড়ল পাঞ্জাবির কলারে। পিছন ফিরতেই মনমোহন দেখল এক মধ্যবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। তিনি এক গাল হেসে জিজ্ঞাসা করলেন, তা বাবা, তোমার নাম কি? খানিকটা আমতা আমতা করে মোহন জবাব দিল, মনমোহন মুখার্জি। বাড়ি কোথায়? হুগলির আরামবাগে। তা যার সঙ্গে এসেছো সে কে হয়? মানে কার সঙ্গে কে হয় বলতে? ও বাবা, এখনই এত ভিড়মি খেলে হবে? আরে আমি জিজ্ঞেস করছি তোমার সাথে যে মেয়েটি এসেছে, সে তোমার কে হয়?
কথার কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র মাথা চুলকোতে থাকলো মনমোহন। মাথার মধ্যে তখন চলছে অন্য চিন্তা। মনমোহন ভাবছে এই বোধহয় তার হবু শ্বশুর মশাই। আর ওদিকে দূরে গাছের আড়াল থেকে সবটাই লক্ষ্য করে আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড় মনোমিতার। যাই হোক, কোনো রকম নিজেকে সামলে নিয়ে জবাব দিল মনমোহন। আসলে আমরা একসাথে কলেজে। হ্যাঁ, শুরু তো কলেজ থেকে বুঝতেই পারছি, কিন্তু কি যন্ত্র ঘাড়ে চাপিয়েছো সেটা জানো তো? মানে কাকু, কিছু বুঝতে পারছি না। আরে ধুর বাবা, তোমাকে নিয়ে তো কিচ্ছু হবে না দেখছি। তোমাকে এখনো পর্যন্ত সহ্য করছে কি করে মিতা? মিতা মানে মনোমিতা? কাকু, আপনি চেনেন ওকে? হ্যাঁ বাবা, হারে হারে চিনি, জন্ম দিয়েছি, চিনতে তো হবেই, তাই না? এইবার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মনমোহনের। ঢোক গেলার চেষ্টা করে কোনো ক্রমে মাথা নিচু করে প্রণাম করল মনোমিতার বাবাকে। আজকালকার যুগে এই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। বড়দেরকে দেখলে এখনো শ্রদ্ধা সম্মান করবে ছোটরা, এই কালচারটা তো প্রায় ভুলতেই বসেছে সকলে। তাই মনমোহনের এই আচরণে বেজায় খুশি হলেন মনোমিতার বাবা, আর খানিকটা আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরলেন মনমোহনকে। কানে কানে বললেন, বড়দের কাছে লুকিয়ে কোনো কিছু করতে নেই। যদি বিপদ আপদ হতো তাহলে কি হতো বলো তো? মনমোহন অবশ্য কোনো উত্তর করেনি, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হেসেছে। তার নিপাট সরল হাসি মুখের দিকে তাকিয়ে মনোমিতার বাবা বললেন, যাও, তোমার গার্লফ্রেন্ডটিকে ডেকে নিয়ে এসো, বলো একসাথে খাওয়া দাওয়া করে আমরা একসাথেই বাড়ি ফিরবো। আশ্বস্ত হয়ে মনমোহন হাঁটা লাগালো মনোমিতার উদ্দেশ্যে। এরপর কি হলো? খুব সহজ হিসেব। মনমোহনের সঙ্গে আলাপ হলো মনোমিতার পরিবারের সকলের। সবারই বেশ পছন্দ হলো শান্ত ভদ্র ছেলেটিকে। মনোমিতার মনের ভুল ভাঙল। বাবা মা একেবারেই আপত্তি জানালো না, কিন্তু শর্ত ছিল একটাই, দুজনকে পড়াশোনা কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর এখানেই আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো। এখন অনেকেই বলতে পারেন গল্পটা বড্ড চেনা চেনা, কোনো রকম কোনো টুইস্ট নেই। আচ্ছা, সত্যি করে বলুন তো, সবার সব গল্পে টুইস্ট থাকতেই হবে? সোজা সাপটা একটা ভালোবাসার গল্প হতে পারে না? এমনও বসন্ত দিনে ঘন ঘন ব্রেকআপ করালে আপনারাই তো সাপ সাপান্ত করবেন, আমি বাবা সেফ খেলবো। তবে পরের সপ্তাহের গল্পে কিন্তু থাকছে দারুণ একটা চমক। ততক্ষণ শুনতে থাকুন ভালোবাসার মরশুম। আজকের গল্প বাতাসে বহিছে প্রেম এতটুকুই। প্রতিদিনের মতো কয়েকটা কথা বলেই চলে যাব। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট চাই। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন থেকে ভালোবাসার মরশুম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, www.bhalobasharmorsum.com। এই ওয়েবসাইটে সমস্ত লেটেস্ট গল্পগুলো শুনতে পাবেন আপনারা। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর সাথে রইল ভালোবাসার মরশুমের নিজস্ব ফেসবুক পেজের লিংক, সম্ভব হলে ফলো করে দেবেন। যাওয়ার আগে বলে যাই, আগের পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা প্রথম সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম: শ্রীকান্ত ঘড়ুই, মুন্না সামন্ত, সৃজা সরকার, অর্ণব ব্যানার্জি, সঞ্চারী নায়েক, মোহিনী ভট্টাচার্য, রাজীব মিশ্র, পারমিতা খাঁড়া, সুচিস্মিতা দাস, প্রদীপ্ত মান্না এবং রিয়া বাগ। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন: মনমোহনের বাবার নাম কি ছিল? চটপট কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন সঠিক উত্তরটা। আর প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম
প্রতি পর্বের মতো আগামী পর্বেও আবারও ঘোষণা করব। যাওয়ার আগে প্রত্যেককে দোল পূর্ণিমা এবং রমজান মাসের শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন। আজ তবে এটুকুই। কথা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত্রি ৮টা এবং পরের মঙ্গলবার দুপুর ঠিক 3:30।